মঞ্চে উপবিষ্ট মহারাজগণকে প্রণাম। পরম পূজনীয় মহারাজদের বাণী, তাদের জীবন সাধনার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমাদের জীবনকে আলোকিত করল। আমাদের জীবনে যত প্রতিকূলতা আছে সেই পথের প্রতিকূলতাগুলোকে দূর করতে অবশ্যই সাহায্য করবে, এটা আমার বিশ্বাস। আমি একটা কথাই বলবো, আমি স্টুডেন্টদের উদ্দেশ্যেই বলছি, তোমরা যারা আজ এসেছো এবং আমাদের পরম পূজনীয় মহারাজ, যাদের জীবনটা একটা সাধনা, তাদের একটা বাণী, একটা মূল্যবান বাক্য যদি আজ আত্মস্থ করে নিয়ে যেতে পারো, সেটাই হবে তোমার অপ্রতিরোধ্য হয়ে ওঠার প্রথম এবং একদম শ্রেষ্ঠ একটা পদক্ষেপ। আজকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ আনন্দের, ভীষণ শিক্ষণীয়। মঞ্চে উপবিষ্ট রয়েছেন মেন্টাল টাফনেস ট্রেনার, বিশিষ্ট মোটিভেশনাল স্পিকার, যার কথা আমরা সবাই জানি, মৃণাল চক্রবর্তী স্যার, তাকেও জানাই আমার প্রণাম। উপস্থিত রয়েছেন সংকেত শাহ মহাশয়, তার জীবনশৈলী, তার কর্মপ্রচেষ্টা আমাদের সমৃদ্ধ করুন। উপস্থিত রয়েছেন আমাদের রামকৃষ্ণ স্যার, তাকেও আমরা জানাই, আমার তরফ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি 3টে ছোট্ট ছোট্ট পয়েন্ট তোমাদের বলবো। আর সত্যি কথা বলতে আজকে বলতেও ভয় লাগছে, মহাদ্রুমের মাঝে অর্বাচীন হয়ে বলাটা খুব দুঃসাহসের ব্যাপার। মহারাজেরা রয়েছেন, তাদের সামনে বলতে, ওই স্কুলে স্যার যখন পড়া ধরতেন আমার সব ভুলে যেত, আজকে আমার সব গুলিয়ে যাচ্ছে। তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি, কারণ এটা আমি মানি, যারা মহামানব, যারা সাধক, যারা মহাত্মা পূর্ণবান, তাদের সামনে এক একটা বাক্য, একটা শব্দও যদি ভুল হয়, সেটা বিরাট অন্যায়ের। প্রথমেই আমি যখন আজ বাড়ি থেকে বেরোলাম, আমাদের এই অনুষ্ঠানটার নাম যেহেতু অপ্রতিরোধ্য, আমি ভাবছি গিয়ে অপ্রতিরোধ্য কি, এটা তো আমায় বলতে হবে। তো একটা সময় আমার মনে হলো যে জীবনে না হারাটাই বুঝি অপ্রতিরোধ্য। কিন্তু তারপর আমি যখন এগোচ্ছি, আজকে বাড়ি থেকে বেরোলাম, রাস্তার দুপাশের অনেক মানুষকে দেখেছি, তাদের জীবনের প্রতিকূলতা দেখেছি, তারা কিভাবে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে। যেমন আমাদের ঠাকুরনগরে একটা বিরাট ফুল মার্কেট আছে, ফুলের বাজার, সেখানের মানুষগুলোকেও দেখেছি, তারাও হয়তো জীবনে হেরেছে, কিন্তু তারা অপ্রতিরোধ। তখন আমার মাথায় এলো, অপ্রতিরোধ্যতা মানে কিন্তু আমরা হারবো না এটা নয়, হেরে যাওয়ার পর উঠে দাঁড়ানোর মানসিকতা, এগিয়ে চলার মানসিকতাই হলো অপ্রতিরোধ্যতা। থেমে গেলে চলবে না, থেমে গেলে চলবে না, ক্রিজে টিকে থাকতে হবে। আজ তুমি আউট হয়েছ, রান আজ নয় কাল ঠিক হবে, এটাই হচ্ছে প্রথম কথা। আমিও তোমাদের ছোট্ট দুটো গল্প বলবো, যেটা আজকে আমার মনে হয় তোমাদের অপ্রতিরোধ্য হতে অনেকটা সাহায্য করবে। সঙ্গে এই যে দুটো বই রয়েছে, এটা নিয়ে আমি এক লাইনে সংক্ষেপে বলবো, তারপর আমরা আজকের পরবর্তী পর্যায়ের অনুষ্ঠানে পৌঁছব। গল্পটা হলো একজন রাজা আর তার প্রজাদের গল্প। এটাও রাজা প্রজাদের গল্প। রাজামশাই নিঃসন্তান, তার রাজত্ব কাকে দেবেন তিনি খুব চিন্তায় পড়লেন। বয়স হয়ে গেছে, ছেলে নেই, কোনো সন্তানই নেই। উনি দত্তক পুত্রের কাছে সন্তান না মানে তার রাজত্ব সমর্পণ করতে খুব একটা রাজি নন। উনি ঘোষণা করলেন, মানে তখনকার দিনে এরকম দেখবে টিভিতে ঢোল বাজিয়ে ঘোষণা হয়, মহারাজা বলছেন আজকে তার পরবর্তী কে মহারাজা হবে সেটা নির্বাচন করা হবে, এই জন্য একটা সভা। তো সবাই এসেছেন। তিনি বললেন, যুবকদের মধ্যে থেকেই তো করতে হবে, তোমরা যারা আজকে উপস্থিত তাদের আমি একটা বীজ দেব, এই বীজটা তোমরা বাড়ি নিয়ে যাবে, এটাকে একটা টবের মধ্যে রাখবে, সেটাকে পরিচর্যা করবে। যার বীজের গাছ সবচেয়ে ভালো হবে, আমি আগামী বছর রেজাল্ট জানাবো সবার গাছ দেখে, সেদিন তাকে আমি রাজত্ব সঁপে দেব। সবাই আনন্দ করে গাছ নিয়ে গেল। 2 মাস পরের ঘটনা বলি, দেখা যাচ্ছে কারো কারো গাছ এই সবে ওই বীজটা ফেটে বেরিয়েছে, কারো কারো টবে দেখা যাচ্ছে বেশ 2-3টে ডাল টাল হয়েছে। এই রকম 1 বছর হয়ে গেছে। আজকে রেজাল্টের দিন, সবাই এইরকম তোমরা যেভাবে বসে আছো এরমভাবে বসা। মহারাজ নিজে নেমেছেন, নেমে দেখছেন এক একজনের, বলছে বাহ তোমার গাছে তো কুড়ি এসছে, দারুণ। আবার একজনের কাছে গিয়ে বলছে, ইস এইটুকু গাছ। সে তো ভয়ে পুরো শঙ্কিত। এই ভিড়ের মধ্যে একটি ছেলে বসেছিল, যার নাম লিন। তার টপটা পুরো ফাঁকা, তার তো প্রাণ কাঁপছে যে রাজা গরদান না দেন। তো রাজা তার কাছে গেলেন, ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন, লিন কিন্তু কাঁপছে। এরপর সবার দেখলেন, কাউকে খুব বাহবা দিলেন, কাউকে
কারোর দিকে ফিরেও তাকালেন না, মানে গাছ ভালো নয়। উনি এসে বসলেন, এবার বললেন, আমার পরবর্তী সিংহাসনের অধিকারী কে, আমার পরে এই সিংহাসনে কে বসবে সেটা আমি পেয়ে গেছি। সবাই জানতে চাইলো যে কে। তিনি বললেন, লিন। সবাই আশ্চর্য, রাজামশাই বলেছেন যার গাছটা ভালো হবে, এর তো কোনো গাছই গজায়নি, এ কেন হবে? রাজামশাই কি পার্সিয়ালিটি করছেন নাকি? এটা বলছে না, তাদের মনে মনে আর কি ভাব। তো রাজামশাই তখন বলছেন, আমি তোমাদের সবাইকে 1 বছর আগে একটা বীজ দিয়েছি, তোমরা সেটা নিয়ে গেছিলে, কিন্তু আমি যেটা তোমাদের বলিনি, প্রত্যেকটা বীজ 30 মিনিট করে জলে সিদ্ধ করা ছিল, অর্থাৎ এতে গাছ গজাবে না। তোমরা প্রত্যেকে অসততার পরিচয় দিয়েছ, ক্ষমতার জন্য, তোমরা রাজত্ব পাওয়ার জন্য নিজের সততাকে বিসর্জন দিয়েছ। একমাত্র এখানে এই লিন সততার পরিচয় দিয়েছে, এই সৎ ব্যক্তি হবে আমার যোগ্য উত্তরসূরি। আমরা কি শিখলাম? জীবনে প্রতিকূলতা আসবে, লোভ আসবে, প্রলোভন আসবে, সততার পথ অত্যন্ত কঠিন, সেখানে তোমাকে বারবার হোঁচট খেতে হবে। কিন্তু যেটা আমাদের মহারাজেরাও বললেন, শেষে চেষ্টার ফলটা সুখকর হয়। তুমি যদি চেষ্টা না করো, তুমি যদি নিশ্চেষ্ট থাকো, তাহলে এই মানব জীবন তোমার কিন্তু বৃথা। তাই পরীক্ষার আগে তোমরা এরকম অনেক জায়গায় শুনবে, প্রশ্ন ফাঁস হয়ে গেছে, তুমি এবার খুঁজলে আমি কোথায় প্রশ্ন পাবো। না, কে কি বলছে কান দিও না, তুমি নিজের লক্ষ্যে অবিচল থাকো, তুমি ঠিক নিজের লক্ষ্য পূরণ করতে পারো। আর একটা কথা এখানে বলতেই হচ্ছে, ছাত্রছাত্রীদের নিয়ে যেহেতু আমি কাজ করি, তাদের সরাসরি পড়াই, আমার সঙ্গে যাদের যোগাযোগ তারা মূলত স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, তারাই। তো আমি মহারাজদের অনুমতি নিয়েও আরেকটা বিষয় বলছি। ছাত্রছাত্রীদের জীবনে দেখি এই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়ার পথে প্রতিকূলতা তৈরি করে কি বলতো? সঙ্গী বা সঙ্গিনীর একটা হাতছানি। তুমি পড়তে বসছো, মোবাইলে টং করে মেসেজ আসলো, তোমার মনটা চলে গেল, কি লিখলো, আমার উপর অভিমান হলো না তো? আচ্ছা, তুমি কখনো ভেবে দেখেছো যে যার জন্য তুমি নিজেকে উজাড় করে দিচ্ছ, মাকে বলছো খাবো না আমি ভাত, যাও তুমি ঘর থেকে বেরো, অথচ অন্যের কাছে গিয়ে তুমি তার গৃহপালিত মানে ওই পশুতে পরিণত হচ্ছ, যে সরি আমি কান ধরছি, তুমি মেনে নাও, তুমি আর ভুল করো না, আমি এই ধুলার ধরনী সব কিছু তোমায় দিয়ে দেবো, হামা থেকে আমার মৃত্যু পর্যন্ত সব তোমার, এটা বলো। কিন্তু রেজাল্টটা কি? তাকে কিন্তু তুমি খুশি করতে পারছো না, অতৃপ্ত। অথচ আমরা চলার পথে অনেক মানুষকে দেখব, ছোট্ট দুটো কথা বলি, ধরো তুমি কোনো ভ্যানে উঠলে, টোটোয় উঠলে, সেই লোকটা কোনোদিন তাকে খুশি করার চেষ্টা করেছো? যে মানুষটা, ধরো তুমি হোটেলে গিয়ে বলছো, এই কি আমার কি খাবার দিলে, আমার গার উপর কেন পড়লো, এইটা না বলে সেই মানুষটাকে কোনোদিন খুশি করার চেষ্টা করে দেখেছো? একটা মানুষকে আমরা খুশি করার চেষ্টা করি যে মোটেই খুশি হয় না, অন্যদিকে যদি আমরা অল্প চেষ্টা করি, আমাদের পাশের অনেকগুলো মানুষের জীবন বদলে যাবে। তুমি একটা জায়গায় ধরো ঢুকছো, একজন খুব মলিন পোশাকের, জীর্ণ পোশাকের একজন গেটম্যান দাঁড়ানো, তুমি বলে, এই এখানে কোথায় হচ্ছে এটা, এরম না বলে তাকে যদি তুমি বলো, স্যার আপনার চুলটা তো আজকে খুব সুন্দর আঁচড়েছেন না স্যার, আপনার ড্রেসিং সেন্স তো খুব ভালো, বা আপনি ভালো আছেন তো, এই কথাটা যদি একবার বলো না, দেখবে তার জীবনটা সেদিন বদলে যাবে। সত্যি একবার এটা মিলিয়ে দেখো, আমি এটা নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি। এই প্রসঙ্গে আর একটা কথা বলবো, স্বামীজি মিস নোবেলকে চিঠিতে লিখেছিলেন, তোমরা অনেকেই পাঠ্যতে পড়েছো, কারো কারোর সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করা ভালো। এই কথাটা তোমরা প্রয়োজনে ডেস্কের উপর লিখে রেখো। সবার ঘনিষ্ঠ হতে নেই, অনেকে থাকে ওই মরীচিকা, যেদিকে আমরা ছুটে চলি, যেরকম আলোর দিকে ওই সব পাখনা গজানো পিপিলিকাগুলো ছুটে চলে, আর তারা কি হয়, তাদের জীবন হারায়। তো আমাদেরও কিন্তু এরম হয়। আবার অনেক ক্ষেত্রে আমরা বন্ধু নির্বাচন করতে ভুল করি। আমরা মাকে বলি, জানো ফেসবুকের ফ্রেন্ড আমায় বলেছে তোমরা সব কিছু বুঝবে না, তোমরা কি এই সেই খেলে জমানার লোক, কিচ্ছু জানো না। বিশ্বাস করো, আমি এটা চাই না। ঈশ্বর কাল তোমার একটা কোনো বড়োভাবে তুমি অসুস্থ হলে, তুমি দেখবে প্রথম দুদিন তোমার বন্ধুরা যাবে, 2-4 জন একটু সেলফি টেলফি নিয়ে লিখলো, হায় রে আমার বন্ধু অসুস্থ। 10 দিন পরে কেউ থাকবে না, পেছনে মা বাবাই থাকবে। যারা থেকে যাবে বলে আসে, যারা এসে জাহির করে আমি তোমার সঙ্গে থেকে যাব, তারা থেকে যায় না। এটাই জীবনের বড়। তাই আমাদের লক্ষ্যে অবিচল থাকতে হবে। মহারাজ আরও বলেছেন, পরম পূজনীয় মহারাজের বক্তব্যকে কোট করেই বলছি, আমাদের শরীরচর্চা, আমাদের নিজেদের জন্য বিশ্রামেরও সময়ের প্রয়োজন, শরীরচর্চার প্রয়োজন, মানসিক শান্তির প্রয়োজন, বই পড়ার প্রয়োজন। তোমার যে বই ভালো লাগে সে বই পড়ো,
বই কোনোদিনও মানুষকে না ঠকায় না। তো আজকে সেই দুটো বইয়ের কথা বলবো। একটা অপ্রতিরোধ্য, তোমরা আজকে দেখেছো এই বইটা না, আমি এখানে আসবার মানে এখানে যখন আমি বক্তব্য রাখতে উঠি তার আগে উল্টে পাল্টে পড়লাম। আমি ভাবলাম এত মোটা বই, গুরু গম্ভীর আলোচনা থাকলে ধৈর্যচ্যুতি হবে। পড়ে দেখলাম অসাধারণ। মৃণালবাবুর বিভিন্ন সেমিনার হয়, আপনারা বা তোমরা অনেকেই সেখানে উপস্থিত হও বা হন। সেখানে যা মূল নির্যাস এই বইটার মধ্যে দেওয়া। তোমরা অনেক কষ্ট করে হয়তো কলকাতার কাছে থাকো বলে এই জায়গাতে আজকে আসতে পেরেছো। যে ধরো বীরভূম থাকে, বাঁকুড়ায় থাকে, দার্জিলিং থাকে, শিলিগুড়ি থাকে, বর্ধমান থাকে, তারা তো আসেনি। তারা যদি এই বইটা রাখে না, এই একটা সেমিনারে হয়তো আজকে তুমি উপস্থিত হয়েছো, কিছুটা তুমি মোটিভেট হলে, কিন্তু 365 দিন কিভাবে চলবে তার বিস্তারিত নিয়মাবলী পার্ট বাই পার্ট লেখা, সহজ ভাষায়। শুধু মোটিভেশনাল বই নয়, তোমার জীবন পরিবর্তন করবার একটা পদক্ষেপ বলা যেতে পারে। সত্যি কথা বলতে গেলে দরজার সামনে তুমি দাঁড়িয়ে রয়েছো, তুমি নামতে পারছো না। ওই আমি দেখেছি বিদেশে, আমি জানি না, ওই দেখা যায় যে এরকম কাচের একটা জায়গা, সাঁকো, নিচ থেকে তাকালে মনে হচ্ছে সব লোকজন দেখা যাচ্ছে, ভয়ে কেউ যায় না। তখন একটা ধাক্কার প্রয়োজন হয়, মানে এগোও তুমি। এই বই না তোমাকে সেই ধাক্কাটা দেবে। অবশ্যই বইটা সংগ্রহে রাখার মতন, শুধু সংগ্রহে রাখার জন্য নয়, তোমার প্রিয়জন যারা তাদেরকে এই বইটা উপহার দাও। সঙ্গে এই বই নিয়ে আলোচনা হোক, বইয়ের কোন জায়গাটা ভালো, ফেসবুকে স্ট্যাটাস হোক, ফেসবুকও ভালো, সব ক্ষেত্রে খারাপ নয়, ইনস্টাতেও যাক, মানুষ জানুক। আর দ্বিতীয় বইটা ব্যাকরণ প্রভাব। আমরা বাংলায় আমাদের একটা আতঙ্কের জায়গা থাকে, বাংলা ব্যাকরণ ওরে বাবা কি জানো একটা, বিষয়টা তা নয়। বাংলা ব্যাকরণ বড় মধুর জিনিস। একবার নেশা হয়ে গেলে মানে অনেকে দেখি যে এরম বলে আমার বিরিয়ানির নেশা আছে, তার থেকে ব্যাকরণের নেশা কিন্তু আরও ভয়ঙ্কর, এবং এটা সুস্থ নেশা। এই নেশা করা প্রয়োজন। এবার আমরা যদি বাজারের দিকে তাকাই, আমাদের অলরেডি 2-3টে খুব ভালো ভালো ব্যাকরণ বই কিন্তু মার্কেটে আমরা পাই। আমরা দেখতে পারি বামনদেব চক্রবর্তীর বই, আমরা দেখেছি কালীপদ চৌধুরীর বই, অন্যান্য আরও বই আছে। কিন্তু আজকে এই বইটার কেন প্রয়োজন হলো সেটা একটু বলি। দেখো, ইংরেজিতে আমরা এমন একটা বই আছে যেটা একদম দেখবে তোমার বাবা মাও তোমার জন্য রেখে দিয়েছিল, তাদের বই, পি.কে. দে সরকার, পি.সি. দাস, এই দুটোর মধ্যে একটা। এই দুটো বই আমাদের ঘরে ঘরে থাকে। আমাদের বাঙালিদের ইংরেজি গ্রামার, মানে আমরা যেটাকে বলি ইংরেজি ব্যাকরণ, আমরা এভাবেও বলি, তার সমস্যার সমাধান হলো এর মধ্যে যে কোনো একটা। তো আজকে আমার মনে হলো এই সময় খুব সহজভাবে ব্যাকরণ বোঝানো যায়। ব্যাকরণের অনেক ধারা বদলে গেছে। আজ কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সম্প্রদান কারক রাখেননি, এরকম অনেক পরিবর্তন হয়েছে। ভাষা তো নিত্য প্রবাহমান, তার সঙ্গে ব্যাকরণও নিয়মিত পরিমার্জিত হয়, সংস্কার হয় তার নতুন। সব কিছু মাথায় রেখে একটা বই তোমার ক্লাস 5-এর ভাইও পড়বে, অসুবিধে নেই, 6-এও পড়বে, 10-এও মাধ্যমিকে পড়বে, 12-এও পড়বে, চাকরির পরীক্ষাতেও পড়বে, তোমার আগামী প্রজন্মের জন্য নিজের নাম সাল রেখে বইটা রেখে যেও, তারাও পড়বে। যত পড়বে বাংলা, এগোবে বাংলা, জিতবে বাংলা, পথ দেখাবে বাংলা। আর পথ, আমরা যদি পথ একবার নিজেরা অন্যদের দেখাতে শিখতে পারি না, তাহলে দেখবে পথের সমস্ত বাধাগুলো আস্তে 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 ঠিক কেটে যাবে। যেতে যেতে একটা কথাই বলবো, অসম্ভব বলে কিছু হয় না, সব কিছু সম্ভব। আমি মৃণাল স্যারের সুযোগ্য কন্যার একটি বক্তব্য শোনবার সৌভাগ্য হয়েছিল। আমি সেখানে দেখেছি, আমি ওই ভিডিওটা কোথাও পেলাম না, আমি স্যারের ভেবেছিলাম ওয়াল থেকে ডাউনলোড করে দেখাবো। একটি মেয়ে, আমি ব্যক্তিগত আলোচনা করছি ক্ষমা চেয়ে, সে হাঁটতে হাঁটতে জিতছেই না, আমি হলে ভাবতাম দূর, আমারও দরকার নেই, তার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণের জন্য লেগে থাকতে হয়, এবং তারপর শুধু স্বপ্ন পূরণ হয় না, নতুন নতুন স্বপ্নের দ্বারও খুলে যায়। তার জীবন্ত উদাহরণকে আমি দেখেছিলাম এবছর পয়লা বৈশাখে আমাদের একটা সেমিনার হয়েছিল, সেখানেই অপ্রতিরোধ্য বইটার আর কি প্রচ্ছদ উন্মোচনও হয়েছিল। তাই আমাদের ক্রিজে টিকে থাকতে হবে, হেরে গেলে চলবে না, আর সত্যের পথে চলতে হবে, সততার পথে চলতে হবে। তুমি যদি সততার পথে চলো না, অনেক প্রতিকূলতা আসবে, এগুলো পরীক্ষা ঈশ্বরের। তুমি জীবনে যেমন অনেক পরীক্ষা দাও, এইগুলো যদি একবার অতিক্রম করে যেতে পারো, জীবনে অনেক অনেক শান্তি পাবে। 1 কোটি টাকা আছে, রাতে ঘুমোতে পারে না, তোমার কাছে কিচ্ছু নেই, তোমার সততা আছে,
তোমার মেধা আছে, আমি ছেড়েও দিলাম, তুমি হয়তো মেধাবী নাও, তুমি খুব ভালো নাচ পারো, গান পারো, কোনো যন্ত্রাংশ বাজাতে পারো, তুমি তো ব্যায়াম করতে পারো, আবৃত্তি করতে পারো, লিখতে পারো, তোমার এই প্রতিভা কোনোদিনও তোমায় ঠকাবে না। তোমার পাশে থেকে যাব বলে যে থেকে তোমার জীবনের সম্ভাবনাগুলোকে নষ্ট করছে, যে তোমায় বলছে দূর একদিন পড়া বন্ধ দিলে কিছু হবে না, চল আমরা একটু ফটোগ্রাফি করি, চল আমরা একটু ঘুরে আসি, চল একটু সিনেমা দেখি, এই বিপদগুলোকে, এই আপদগুলোকে জীবন থেকে ছুঁড়ে ফেলে দাও। আর তার প্রথম পদক্ষেপ হোক অপ্রতিরোধ্য। অপ্রতিরোধ্য গতিতে তোমরা এগিয়ে চলো। আমার শুভ কামনা রইল। সবাই ভালো থেকো। অনেক অনেক শুভেচ্ছা, এবং যারা বড়রা তাদের জন্য রইল প্রণাম।